ইতিহাসের একটি অলিখিত নিয়ম আছে। যখন কোনো একক মানুষের ক্ষমতা, প্রভাব এবং সম্পদ একটি শক্তিশালী রাষ্ট্রের চেয়েও বিশাল হয়ে যায়, তখন রাষ্ট্র বা সিস্টেম তাকে ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। আপনাদের স্বাগত জানাচ্ছি বই কথা কয় চ্যানেলে। পুরো পৃথিবী মাইকেল জ্যাকসনকে চেনে পপ সম্রাট হিসেবে, শতাব্দীর সবচেয়ে বড় বিনোদনদাতা হিসেবে। কিন্তু পর্দার আড়ালের গল্পটা ছিল সম্পূর্ণ ভিন্ন। 90-এর দশকের শুরুতে তিনি কেবল আর একজন শিল্পী ছিলেন না, তিনি পরিণত হয়েছিলেন বিলিয়ন ডলারের এক বিশাল সাম্রাজ্যের মালিকে, যিনি পশ্চিমা কর্পোরেট গডফাদারদের চোখে চোখ রেখে তাদের শোষণ ব্যবস্থার বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করার সাহস দেখিয়েছিলেন। কি ছিল সেই এটিভি ক্যাটালগ যার কারণে মিউজিক ইন্ডাস্ট্রির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিরা তার চিরস্থায়ী শত্রুতে পরিণত হয়েছিল? কেন মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা FBI দীর্ঘ 15 বছর ধরে একজন পপ তারকার পেছনে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে রাষ্ট্রীয় নজরদারি চালিয়েছিল? মিডিয়া ট্রায়ালের মাধ্যমে কিভাবে একটি মানুষের চরিত্র হনন করা হয় এবং 2009 সালের 25শে জুন সেই অভিশপ্ত সকালে তার বেডরুমে আসলে কি ঘটেছিল? এটি কোনো সাধারণ জীবনী বা গানের গল্প নয়, এটি ক্ষমতা, অর্থ, বিশ্বাসঘাতকতা এবং হত্যার এক নিখুঁত পলিটিক্যাল থ্রিলার। কোনো আবেগ, মেলোড্রামা বা ভিত্তিহীন গুজবের স্থান এখানে নেই। শুধুমাত্র ঐতিহাসিক নথিপত্রের উপর ভিত্তি করে আমরা নির্মাণ করেছি আজকের এই সম্পূর্ণ অডিও ডকুমেন্টারিটি। আপনারা শুনতে যাচ্ছেন 10 অধ্যায়ের এক শ্বাসরুদ্ধকর সিরিজ, যেখানে উন্মোচিত হবে গ্লোবাল কালচারের আড়ালে লুকিয়ে থাকা শ্যাডো এম্পায়ারের সবচেয়ে অন্ধকার অধ্যায়। তাহলে চলুন শুরু করা যাক। অধ্যায় 1, দ্য গ্লোবাল আইকন অ্যান্ড দ্য শ্যাডো এম্পায়ার। ইতিহাসের একটি সাধারণ নিয়ম হল, যখন কোনো একক ব্যক্তির ক্ষমতা একটি রাষ্ট্রের চেয়েও বেশি হয়ে যায়, তখন অদৃশ্য ক্ষমতাবানরা তাকে ধ্বংস করার আয়োজন শুরু করে। 1984 সালের 27 ফেব্রুয়ারি টাইম ম্যাগাজিন একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, মাইকেল জ্যাকসন কেবল একজন গায়ক নন, তিনি একটি একক ইন্ডাস্ট্রি, যিনি একা পুরো মিউজিক ব্যবসাকে নিয়ন্ত্রণ করছেন। পপ মিউজিকের ইতিহাসে এটি এক অভূতপূর্ব ঘটনা। জ্যাকসনের এই উত্থান স্বাভাবিক ছিল না, এটি ছিল সাংস্কৃতিক বিপ্লব, যা সাদা এবং কালো মানুষের মধ্যকার বিভেদকে ভেঙে দিয়েছিল। MTV বা মিউজিক টেলিভিশন সেই সময় কৃষ্ণাঙ্গ শিল্পীদের গান সম্প্রচার করতে চাইত না, কিন্তু বিলি জিন এবং বিট ইট গানের বিশাল সফলতার পর কর্পোরেট মিডিয়া বাধ্য হয় জ্যাকসনের কাছে মাথা নত করতে। এর ফলে তিনি এমন এক পর্যায়ে পৌঁছে যান যেখানে তার একটি ইশারা গ্লোবাল ট্রেন্ড নির্ধারণ করত। তিনি যা পড়তেন পৃথিবী জুড়ে মানুষ তাই পড়ত, তিনি যা বলতেন মানুষ তা বিশ্বাস করত। থ্রিলার অ্যালবামের আকাশচুম্বী বিক্রি প্রমাণ করেছিল যে তিনি আর কেবল শিল্পী নেই, তিনি বিশ্বায়নের সবচেয়ে বড় ব্র্যান্ড। যে র্যান্ডি টারাবোরেল্লির লেখা বই মাইকেল জ্যাকসন, দ্য ম্যাজিক, দ্য ম্যাডনেস, দ্য হোল স্টোরি থেকে জানা যায়, 80-র দশকের মাঝামাঝি সময়ে মাইকেলের আর্থিক সাম্রাজ্য এতটাই বিশাল হয়ে ওঠে যে ওয়াল স্ট্রিটের বড় বড় বিনিয়োগকারীরাও তার সাথে বৈঠক করার জন্য অপেক্ষা করতেন। এই বিপুল জনপ্রিয়তা এবং অর্থনৈতিক ক্ষমতা তাকে একটি অদৃশ্য ছায়া সাম্রাজ্যের নজরে নিয়ে আসে। মিউজিক ইন্ডাস্ট্রির নেপথ্যে থাকা গডফাদাররা, যারা দশকের পর দশক ধরে শিল্পীদের নিয়ন্ত্রণ করে আসছিলেন, তারা বুঝতে পারেন যে জ্যাকসনকে আর তাদের হাতের পুতুল বানিয়ে রাখা সম্ভব নয়। ঐতিহ্যগতভাবে রেকর্ড লেবেল এবং পাবলিশিং কোম্পানিগুলো শিল্পীদের আয়ের সিংহভাগ নিয়ে নিত। শিল্পীরা থাকতেন শুধুমাত্র চুক্তির দাস। কিন্তু জ্যাকসন এই শোষণের মডেলটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি নিজের গানের সত্ত্ব নিজেই ধরে রাখার পাশাপাশি অন্যদের গানও কেনা শুরু করেন। এই স্বাধীনচেতা মনোভাবই কাল হয়ে দাঁড়ায়। সোনি মিউজিক এবং CBS রেকর্ডসের মতো বিশাল কর্পোরেশনগুলো চাইতো জ্যাকসন কেবল গান করুক এবং তারা ব্যবসা করুক। কিন্তু যখন জ্যাকসন নিজেই একজন ধুরন্ধর ব্যবসায়ী হিসেবে আবির্ভূত হলেন, তখন ক্ষমতার সমীকরণ পাল্টাতে শুরু করে। একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত জনপ্রিয়তা কর্পোরেট কর্তাদের জন্য লাভজনক,
তবে সেই জনপ্রিয়তা যখন গ্লোবাল কালচারকে ম্যানিপুলেট করার ক্ষমতা অর্জন করে, তখন তা সিস্টেমের জন্য হুমকি স্বরূপ হয়ে ওঠে। জ্যাকসনের প্রভাব কেবল বিনোদনের জগতেই সীমাবদ্ধ ছিল না, তিনি বিশ্বজুড়ে কৃষ্ণাঙ্গদের অধিকার এবং ঐক্যের প্রতীক হয়ে উঠেছিলেন। আফ্রিকা থেকে শুরু করে এশিয়া পর্যন্ত তার বার্তা পৌঁছে যাচ্ছিল কোনো রাজনৈতিক নেতার চেয়েও দ্রুত গতিতে। রোনাল্ড রেগানের শাসনামলে হোয়াইট হাউসে জ্যাকসনের আমন্ত্রণের ঘটনাটি ছিল এর একটি বড় প্রমাণ। কিন্তু রাজনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষমতা তাকে অদৃশ্য শত্রুদের লক্ষ্যবস্তুতে পরিণত করে। তৎকালীন মিডিয়া মোগলরা তার প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকে। কিভাবে তাকে দুর্বল করা যায় তার পরিকল্পনা চলতে থাকে রুদ্ধদ্বার কক্ষে। তার জীবনের ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে গুজব ছড়ানো শুরু হয়। তাকে এমন একজন ব্যক্তি হিসেবে উপস্থাপন করার প্রক্রিয়া শুরু হয় যে মানসিকভাবে অসুস্থ এবং সমাজের জন্য বিপজ্জনক। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। ইতিহাসবিদ সুসান ফাস্টের মাইকেল জ্যাকসন ডেঞ্জারাস বইয়ে উল্লেখ আছে কিভাবে মূলধারার গণমাধ্যম তাকে ধীরে ধীরে ভিলেন বানানোর কাজে লিপ্ত হয়েছিল। জ্যাকসন নিজেও এই ষড়যন্ত্রের বিষয়টি আঁচ করতে পেরেছিলেন। তিনি জানতেন যে তার আশেপাশের সবাই বিশ্বস্ত নয়। তার বিশাল আর্থিক সাম্রাজ্যের ভেতরেই জন্ম নিচ্ছিল অনেক বিশ্বাসঘাতক। মিউজিক ইন্ডাস্ট্রির সেই ছায়া সাম্রাজ্য বা শ্যাডো এম্পায়ার এমন একটি শক্তি যা সামনে আসে না, কিন্তু পেছন থেকে সব নিয়ন্ত্রণ করে। তারা যখন দেখল যে জ্যাকসনকে আর্থিকভাবে পঙ্গু করা ছাড়া তাকে থামানো সম্ভব নয়, তখন তারা নতুন কৌশল গ্রহণ করে। আর সেই কৌশলের সবচেয়ে বড় অংশ ছিল তাকে এমন কিছু চুক্তির ফাঁদে ফেলা যা তার হাত পা বেঁধে ফেলবে। কিন্তু জ্যাকসন ছিলেন এক ধাপ এগিয়ে। তিনি এমন একটি সিদ্ধান্ত নিয়ে বসলেন যা পুরো মিউজিক বিশ্বকে হতবাক করে দেয়। এটি ছিল এমন এক মাস্টার স্ট্রোক যা একই সঙ্গে তাকে ইন্ডাস্ট্রির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত করে এবং একই সঙ্গে তার পিঠে সবচেয়ে বড় টার্গেট সাইন এঁকে দেয়। তিনি কেবল নিজের গান নয়, তিনি কিনতে চেয়েছিলেন ইতিহাসের সবচেয়ে মূল্যবান কিছু গানের সত্ত্ব। এই একটি সিদ্ধান্ত তার জীবনের মোড় চিরতরে ঘুরিয়ে দেয়। কর্পোরেট গডফাদাররা বুঝতে পারেন মাইকেল জ্যাকসন এখন আর কেবল একজন গায়ক নন, তিনি এখন সরাসরি তাদের সাম্রাজ্যের মালিকানা দাবি করছেন। এই ক্ষমতা দখল কখনোই বিনা রক্তপাতে মেনে নেওয়ার কথা ছিল না। পর্দার আড়ালে শুরু হয় এক নীরব যুদ্ধ, যার চূড়ান্ত পরিণতি ছিল ধ্বংসাত্মক। জ্যাকসন যখন বুঝতে পারলেন তিনি কাদের সাথে যুদ্ধে নেমেছেন, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার বিরুদ্ধে ছক কষা হয়ে গেছে। আর এই ভয়ঙ্কর যুদ্ধের কেন্দ্রবিন্দুতে ছিল একটি নির্দিষ্ট ক্যাটালগ, যা তিনি হস্তগত করেছিলেন 1985 সালের একটি সাধারণ দিনে। অধ্যায় 2, দ্য বিলিয়ন ডলার ক্যাটালগ, শত্রুর সংখ্যা বৃদ্ধি। মিউজিক ইন্ডাস্ট্রির একটি অলিখিত নিয়ম ছিল, শিল্পীরা গান গাইবে এবং কর্পোরেট কোম্পানিগুলো সেই গানের স্বত্ব বা মালিকানা নিয়ন্ত্রণ করবে। কিন্তু 1985 সালের 14 আগস্ট এই নিয়মের ভয়ঙ্কর পতন ঘটে। টারা বোরেল্লির মাইকেল জ্যাকসন দ্য ম্যাজিক, দ্য ম্যাডনেস, দ্য হোল স্টোরি এবং জ্যাক ওমেলি গ্রিনবার্গের মাইকেল জ্যাকসন আইএনসি বইয়ের তথ্য অনুযায়ী জ্যাকসন $4.75 কোটি বিনিময়ে এটিভি মিউজিক পাবলিশিং ক্যাটালগ কিনে নেন। এই ক্যাটালগে দ্য বিটলসের 250টির বেশি গানের সত্ত্ব অন্তর্ভুক্ত ছিল। একজন কৃষ্ণাঙ্গ পপ তারকার হাতে ব্রিটিশ রক ইতিহাসের সবচেয়ে বড় ব্যান্ডের মালিকানা চলে যাওয়াটা সে সময়ের শ্বেতাঙ্গ নিয়ন্ত্রিত কর্পোরেট বিশ্বের কাছে একটি বড় ধাক্কা ছিল। এটি কেবল একটি ব্যবসায়িক চুক্তি ছিল না, এটি ছিল ক্ষমতার সরাসরি পালাবদল। ঘটনার সূত্রপাত হয়েছিল পল ম্যাককার্টনির একটি সাধারণ পরামর্শ থেকে। ম্যাককার্টনি জ্যাকসনকে মিউজিক পাবলিশিংয়ের বিশাল অর্থনৈতিক লাভ সম্পর্কে বুঝিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন যে অন্য শিল্পীদের গানের স্বত্ব কিনলে দীর্ঘমেয়াদে বিপুল অর্থ উপার্জন সম্ভব। জ্যাকসন এই পরামর্শটি কেবল শোনেননি, তিনি এটি প্রয়োগ করেছিলেন খোদ ম্যাককার্টনির বিরুদ্ধেই। যখন এটিভি ক্যাটালগ বিক্রির জন্য বাজারে আসে, তখন ম্যাককার্টনি এবং জ্যাকসন দুজনেই দর কষাকষিতে অংশ নেন। কিন্তু জ্যাকসনের বিপুল আর্থিক ক্ষমতার সামনে কেউ টিকতে পারেনি। এই কেনাকাটা জ্যাকসনের সবচেয়ে বড় বন্ধুকে তার প্রবল শত্রুতে পরিণত করে। কিন্তু শত্রুতার তালিকা এখানেই শেষ হয়নি। জ্যাকসনের এই চুক্তিটি পুরো মিউজিক ইন্ডাস্ট্রিতে একটি ভীতিকর বার্তা পাঠিয়েছিল। আগে রেকর্ড লেবেলগুলো শিল্পীদের নিয়ন্ত্রণ করত, এখন জ্যাকসন এমন একটি অবস্থানে পৌঁছে গেলেন যে তিনি চাইলে অনেক রেকর্ড লেবেলের অর্থনৈতিক কাঠামো ধসিয়ে দিতে পারতেন।
90-এর দশকের মাঝামাঝি সময়ে 1995 সালে জ্যাকসন সোনি কর্পোরেশনের সাথে একটি যুগান্তকারী চুক্তি স্বাক্ষর করেন। তিনি তার এটিভি ক্যাটালগ সোনির নিজস্ব মিউজিক পাবলিশিং বিভাগের সাথে একীভূত করে সোনি এটিভি মিউজিক পাবলিশিং প্রতিষ্ঠা করেন। এই চুক্তির মাধ্যমে তিনি তাৎক্ষণিকভাবে প্রায় $11.50 কোটি নগদ পান এবং নতুন কোম্পানির অর্ধেক মালিকানা নিজের কাছে রেখে দেন। ফোর্বস ম্যাগাজিনের মতে এই ক্যাটালগটি সময়ের সাথে সাথে $1 বিলিয়ন সম্পদে পরিণত হয়। জ্যাকসন শুধুমাত্র গানের সিডি বিক্রি থেকে আয় করছিলেন না, তিনি মিউজিক ইন্ডাস্ট্রির একজন মূল স্টেক হোল্ডার হয়ে ওঠেন। তার অনুমতি ছাড়া দ্য বিটলসের যে কোনো গান কোনো সিনেমা, বিজ্ঞাপন বা টেলিভিশন শোতে ব্যবহার করা সম্ভব ছিল না। এই অর্থনৈতিক স্বাধীনতা জ্যাকসনকে কর্পোরেট কর্তাদের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। সোনি মিউজিকের মতো প্রতিষ্ঠানগুলো জ্যাকসনের এই বিপুল ক্ষমতাকে একটি হুমকি হিসেবে দেখতে শুরু করে। তাদের ভয় ছিল যে জ্যাকসন যদি তার এই $1 বিলিয়ন সাম্রাজ্য ব্যবহার করে নিজেই একটি স্বাধীন রেকর্ড লেবেল তৈরি করেন, তবে তা প্রতিষ্ঠিত কর্পোরেশনগুলোর একচেটিয়া ব্যবসাকে ধ্বংস করে দেবে। এই ভয় থেকেই জন্ম নেয় ষড়যন্ত্র। জ্যাকসনকে আর্থিকভাবে দুর্বল করার জন্য বিভিন্ন কৌশল গ্রহণ করা হতে থাকে। তাকে এমন সব আইনি বা ব্যবসায়িক জটিলতায় জড়ানোর চেষ্টা করা হয় যাতে তিনি তার ক্যাটালগের মালিকানা ছেড়ে দিতে বাধ্য হন। জ্যাকসন বুঝতে পারছিলেন যে তার বিরুদ্ধে একটি কর্পোরেট যুদ্ধ শুরু হয়েছে। তিনি তার উপদেষ্টাদের নিয়ে এই আক্রমণগুলো প্রতিহত করার চেষ্টা করছিলেন, কিন্তু শত্রুর পরিধি তার ধারণার চেয়েও অনেক বড় ছিল। তিনি কেবল মিউজিক ইন্ডাস্ট্রির কর্তাদেরই ক্ষুব্ধ করেননি, তিনি এমন একটি ক্ষমতাশালী নেটওয়ার্কের নজরে পড়েছিলেন যারা তার প্রতিটি পদক্ষেপ নজরদারি করছিল। একটি বিষয় স্পষ্টভাবে বোঝা প্রয়োজন যে যখন কোনো একক ব্যক্তির কাছে এত বিপুল পরিমাণ অর্থ এবং মিডিয়া নিয়ন্ত্রণ থাকে, তখন তা কেবল ব্যবসায়ী মহলের মাথা ব্যথার কারণ হয় না, এটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়েও অস্বস্তি তৈরি করে। জ্যাকসন তার গানের মাধ্যমে বর্ণবাদ এবং বৈষম্যের বিরুদ্ধে তীব্র বার্তা দিচ্ছিলেন। তার দে ডোন্ট কেয়ার অ্যাবাউট আস গানের লিরিক্স এবং মিউজিক ভিডিও সরাসরি রাষ্ট্রীয় কাঠামোর সমালোচনা করেছিল। এই ধরনের প্রতিবাদী মনোভাব এবং $1 বিলিয়ন আর্থিক ক্ষমতার সমন্বয় তাকে একটি বিপজ্জনক টার্গেটে পরিণত করে। তার বিরুদ্ধে একের পর এক ভিত্তিহীন আইনি অভিযোগ আসতে শুরু করে, যার মূল উদ্দেশ্য ছিল তার আর্থিক সাম্রাজ্যকে দেউলিয়া করা। জ্যাকসনের এই অর্থনৈতিক উত্থান এবং পতন কেবল তার নিজের ভুল সিদ্ধান্তের ফসল ছিল না, এটি ছিল একটি সুপরিকল্পিত আক্রমণ। তার ক্যাটালগের বিশাল মূল্য তাকে ইন্ডাস্ট্রির সবচেয়ে কাঙ্ক্ষিত শিকার বানিয়েছিল। শিকারকে দুর্বল করার জন্য ব্যক্তিগত জীবনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। মিডিয়া তার চরিত্র হননের কাজে নিয়োজিত হয়, কিন্তু কর্পোরেট জায়ান্টরা কেবল একা এই কাজ করছিল না। এই ছায়া যুদ্ধের পেছনে আরও একটি ভয়ঙ্কর শক্তি সক্রিয় ছিল। তারা মাইকেল জ্যাকসনের ওপর এমনভাবে নজরদারি করছিল যা সাধারণত আন্তর্জাতিক সন্ত্রাসীদের ক্ষেত্রে করা হয়। তার ফোন কল, তার ভ্রমণ এবং তার ব্যক্তিগত জীবনের প্রতিটি মুহূর্ত রেকর্ড করা হচ্ছিল। এই নজরদারি কেবল কর্পোরেট লেভেল থেকে হচ্ছিল না, এটি আসছিল সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রয়োগকারী সংস্থার কাছ থেকে। যখন তিনি তার এই $1 বিলিয়ন সাম্রাজ্য রক্ষার লড়াইয়ে ব্যস্ত, ঠিক তখনই তার অজান্তে একটি রাষ্ট্রীয় সংস্থা তার বিরুদ্ধে শত শত পৃষ্ঠার একটি গোপন ফাইল তৈরি করছিল। অধ্যায় 3, FBI ফাইলস, 15 বছরের গোপন নজরদারি। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো সাধারণত জাতীয় নিরাপত্তা, সন্ত্রাসবাদ বা বিদেশি গুপ্তচর বৃত্তির মতো গুরুতর বিষয়গুলো নিয়ে কাজ করে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা FBI যখন কোনো পপ তারকার পেছনে বিশাল জনবল ও অর্থ ব্যয় করতে শুরু করে, তখন বুঝতে হবে বিষয়টি কেবল আর সাধারণ বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নেই। জন লেনন বা মার্টিন লুথার কিং জুনিয়রের ওপর FBI এর গোপন নজরদারির ইতিহাস প্রায় সর্বজনবিদিত, কিন্তু খুব কম মানুষই জানেন যে মাইকেল জ্যাকসনের জীবনের ওপরও সংস্থাটি দীর্ঘ 15 বছর ধরে এক গভীর এবং নিরবিচ্ছিন্ন নজরদারি চালিয়েছিল। 2009 সালে তথ্য অধিকার আইন বা ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টের অধীনে FBI জ্যাকসনকে নিয়ে তাদের 333 পৃষ্ঠার একটি ডিক্লাসিফাইড বা গোপনীয়তা মুক্ত ফাইল জনগণের জন্য প্রকাশ করে। এই ফাইলগুলো মার্কিন বিচার ব্যবস্থার ও রাষ্ট্রীয় নজরদারির এক বিস্ময়কর ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হয়। FBI এর নিজস্ব ভল্ট থেকে প্রাপ্ত নথিপত্র অনুসারে জ্যাকসনের ওপর তাদের এই দীর্ঘমেয়াদী তদন্ত আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল 1992 সালে। প্রাথমিকভাবে তদন্তের মূল উদ্দেশ্য ছিল একটি গুরুতর চাঁদাবাজির ঘটনার তদন্ত করা,
যেখানে জ্যাকসনকে হত্যার সুস্পষ্ট হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু খুব দ্রুতই এই তদন্তের অভিমুখ সম্পূর্ণ বদলে যায় এবং নতুন মোড় নেয়। 1993 সালে যখন জ্যাকসনের বিরুদ্ধে প্রথমবারের মতো শিশু নির্যাতনের ভয়ঙ্কর অভিযোগ ওঠে, তখন FBI, লস অ্যাঞ্জেলস পুলিশ ডিপার্টমেন্ট এবং LAPDর সাথে সরাসরি যুক্ত হয়ে তদন্তে নামে। একটি সাধারণ স্থানীয় পুলিশি তদন্তে সরাসরি ফেডারেল গোয়েন্দাদের এই মাত্রায় যুক্ত হওয়ার ঘটনা অপরাধ বিজ্ঞানের ইতিহাসে বেশ বিরল। রাষ্ট্র কেন একজন শিল্পীর বিরুদ্ধে এত বিশাল আয়োজনের প্রয়োজন বোধ করেছিল? এর সুনির্দিষ্ট উত্তর লুকিয়ে আছে তার বিশ্বব্যাপী প্রভাব এবং বিপুল আর্থিক সাম্রাজ্যের মধ্যে, যা আমরা আগের অধ্যায়ে দেখেছি। জ্যাকসন এমন এক অনন্য অবস্থানে পৌঁছেছিলেন যেখানে তার একটি ছোট ভুল পদক্ষেপ তাকে সামাজিকভাবে ও আর্থিকভাবে পুরোপুরি ধ্বংস করে দিতে পারত। আর এই চরম সুযোগটি কাজে লাগাতে চেয়েছিল মিউজিক ইন্ডাস্ট্রির সেই অদৃশ্য ছায়া সাম্রাজ্য। FBI এর এই ব্যাপক তদন্ত কেবল যুক্তরাষ্ট্রের ভৌগোলিক সীমানার মধ্যেই আটকে ছিল না, এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। ডিক্লাসিফাইড নথিপত্রে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে প্রমাণ সংগ্রহের জন্য FBI ইউরোপ থেকে শুরু করে এশিয়া এবং আফ্রিকা মহাদেশ পর্যন্ত তাদের বিশাল গোয়েন্দা জাল বিস্তার করেছিল। তারা ব্রিটিশ গোয়েন্দা সংস্থা স্কটল্যান্ড ইয়ার্ড এবং বিশ্বের অন্যান্য আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থার সাথে নিয়মিতভাবে তথ্য বিনিময় করেছিল। জ্যাকসনের ব্যবহৃত ব্যক্তিগত কম্পিউটার, প্রতিদিনের ফোন কল, অসংখ্য কর্মচারীদের গোপন সাক্ষাৎকার সবকিছুই তন্ন তন্ন করে বিশ্লেষণ করা হয়েছিল গোয়েন্দা কর্মকর্তাদের দ্বারা। তদন্তের মূল উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে এমন কোনো গোপন সূত্র বের করে আনা যা দিয়ে তাকে আইনিভাবে চিরতরে আটকে ফেলা যায়। এই পুরো নজরদারি প্রক্রিয়ায় মার্কিন করদাতাদের মিলিয়ন মিলিয়ন ডলার নির্মমভাবে ব্যয় করা হয়েছিল। কিন্তু সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, দীর্ঘ 15 বছরের এই নিবিড় তদন্ত, শত শত মানুষের জেরা এবং বিশ্বব্যাপী গোয়েন্দা তৎপরতার পরও FBI জ্যাকসনের বিরুদ্ধে কোনো শক্ত ও গ্রহণযোগ্য প্রমাণ খুঁজে পায়নি। 2005 সালে সেই অত্যন্ত কুখ্যাত বিচার চলাকালীন সময়েও FBI ক্যালিফোর্নিয়ার সান্তা মারিয়া পুলিশকে প্রযুক্তিগত এবং কৌশলগত সহায়তা প্রদান করেছিল। কিন্তু FBI এর 333 পৃষ্ঠার ফাইলের সবচেয়ে চমকপ্রদ ও চূড়ান্ত উপসংহারটি হল সংস্থাটির চরম ব্যর্থতা। দীর্ঘ 1.5 দশক ধরে রাষ্ট্রীয় গোয়েন্দা শক্তির সর্বোচ্চ প্রয়োগ করার পরও তারা জ্যাকসনকে দোষী সাব্যস্ত করার মতো কোনো ফেডারেল অপরাধের বিন্দুমাত্র প্রমাণ উদ্ধার করতে পারেনি। তদন্তকারী কর্মকর্তারা পরিশেষে এই সত্যটি স্বীকার করতে বাধ্য হন যে জ্যাকসনের বিরুদ্ধে আনা অনেক অভিযোগই ছিল মূলত আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে সাজানো একটি বিশাল চক্রান্ত। কিন্তু এই 15 বছরের গোপন নজরদারি ও মানসিক চাপ জ্যাকসনকে মানসিকভাবে চরম বিপর্যস্ত করে তুলেছিল। তিনি খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন যে তিনি নিজের জন্মভূমিতেই একজন পরবাসীর মতো বসবাস করছেন, যেখানে শক্তিশালী রাষ্ট্রযন্ত্র প্রতিনিয়ত তাকে স্বীকার করার জন্য ওত পেতে বসে আছে। রাষ্ট্রীয় এই প্রবল চাপ এবং নজরদারির পাশাপাশি তার কর্পোরেট জীবনেও এক ভয়ঙ্কর ঝড় ঘনিয়ে আসছিল দ্রুত গতিতে। সোনি মিউজিকের সাথে তার ব্যবসায়িক সম্পর্ক ততদিনে একেবারে তলানিতে এসে ঠেকেছে এবং ফাটল ধরেছে। সেই বিলিয়ন ডলারের ক্যাটালগ নিয়ে সোনি কর্পোরেশনের ভেতরের নোংরা রাজনীতি এমন এক চরম পর্যায়ে পৌঁছেছিল যে জ্যাকসনের পিঠ একদম দেওয়ালে ঠেকে যায়। তিনি আর কোনোভাবেই নীরব দর্শক হয়ে থাকতে পারলেন না। কর্পোরেট গডফাদারদের এই লাগামহীন শোষণের বিরুদ্ধে তিনি এবার এমন এক ঐতিহাসিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন যা মিউজিক ইন্ডাস্ট্রির ইতিহাসে এর আগে কোনো শিল্পী করার ন্যূনতম সাহস দেখাননি। 2002 সালের জুলাই মাসে জ্যাকসন লন্ডনের এক প্রকাশ্য মঞ্চে এসে দৃঢ় পায়ে দাঁড়ান। তার এক হাতে ধরা ছিল একটি মাইক্রোফোন এবং তার ঠিক সামনে উপস্থিত ছিল হাজার হাজার ভক্ত ও পুরো বিশ্ব মিডিয়ার ক্যামেরা। সেই উন্মুক্ত মঞ্চ থেকে তিনি সোনি মিউজিকের তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তার দিকে সরাসরি আঙুল তুলে এমন একটি ভয়ঙ্কর ও বিস্ফোরক অভিযোগ করে বসেন যা পুরো কর্পোরেট বিশ্বকে এক নিমিষে স্তব্ধ করে দেয়। অধ্যায় 4, সোনি মিউজিক যুদ্ধ, সিস্টেমের বিরুদ্ধে বিদ্রোহ। ইতিহাসের নির্মম সত্য হল, একচেটিয়া পুঁজিবাদের বিরুদ্ধে একক বিদ্রোহের পরিণতি সাধারণত আত্মঘাতী হয়। যখন কোনো শিল্পী সিস্টেমের বাইরে গিয়ে তাকে ধ্বংস করার হুমকি দেন, তখন সেই বিশাল কর্পোরেট যন্ত্র তাকে পিষ্ট করতে সমস্ত শক্তি প্রয়োগ করে। 2002 সালের 15ই জুন লন্ডনের রাস্তায় এমন এক ঘটনা ঘটেছিল যা মিউজিক ইন্ডাস্ট্রির ইতিহাসে আগে দেখা যায়নি।
এক হাতে একটি প্লেকার্ড এবং অন্য হাতে মাইক্রোফোন নিয়ে খোলা বাসে দাঁড়িয়ে মাইকেল জ্যাকসন সরাসরি যুদ্ধ ঘোষণা করেছিলেন বিশ্বের অন্যতম বৃহৎ এন্টারটেইনমেন্ট কর্পোরেশন সোনি মিউজিকের বিরুদ্ধে। জ্যাক ওমেলি গ্রিনবার্গের মাইকেল জ্যাকসন আইএনসি বই থেকে জানা যায় 2001 সালে ইনভিনজিবল অ্যালবাম প্রকাশের পর সোনি মিউজিক এবং জ্যাকসনের সম্পর্ক ভয়াবহ রূপ ধারণ করেছিল। এটি ছিল সেই সময়ের সবচেয়ে ব্যয়বহুল অ্যালবাম। তৈরিতে প্রায় $3 কোটি খরচ হয়েছিল। জ্যাকসন অভিযোগ করেন যে সোনি মিউজিক ইচ্ছাকৃতভাবে এই অ্যালবামের প্রচার বন্ধ করে দিয়েছে। কেন একটি কোম্পানি তাদের নিজেদের পণ্যের প্রচার বন্ধ করে দেবে? এর পেছনের অর্থনৈতিক সমীকরণটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং সুকৌশলী। পূর্ববর্তী চুক্তি অনুযায়ী জ্যাকসন যদি সোনি মিউজিককে তাদের পাওনা অর্থ পরিশোধ করতে ব্যর্থ হন, তবে সোনি তার সেই $1 বিলিয়ন এটিভি ক্যাটালগের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারবে। জ্যাকসন খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন যে তাকে আর্থিকভাবে দেউলিয়া করার জন্য এটি একটি পরিকল্পিত ছক। সিস্টেম তাকে এমন একটি ঋণ জালে আবদ্ধ করতে চাইছিল যেখান থেকে বের হওয়ার একমাত্র উপায় ছিল তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পত্তি কর্পোরেট গডফাদারদের হাতে তুলে দেওয়া। এই ভয়ঙ্কর শোষণের বিষয়টি উপলব্ধি করার পর জ্যাকসন আর নীরব থাকতে রাজি ছিলেন না। তিনি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি সোনি মিউজিকের তৎকালীন চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা টমি মেটোলাকে প্রকাশ্যে আক্রমণ করার সিদ্ধান্ত নেন। 2002 সালের জুলাই মাসে নিউ ইয়র্কের হার্লেমে রেভারেন্ড আল শার্পটনের ন্যাশনাল অ্যাকশন নেটওয়ার্কের এক সমাবেশে জ্যাকসন একটি ঐতিহাসিক এবং বিস্ফোরক ভাষণ প্রদান করেন। সেই প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে তিনি টমি মেটোলাকে সরাসরি শয়তান এবং বর্ণবাদী হিসেবে আখ্যায়িত করেন। তিনি অত্যন্ত স্পষ্টভাবে অভিযোগ করেন যে কর্পোরেট রেকর্ড লেবেলগুলো কৃষ্ণাঙ্গ শিল্পীদের কেবল ব্যবহার করে এবং তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে। জ্যাকসন প্রকাশ্য জনসভায় বলেন, রেকর্ড কোম্পানিগুলো শিল্পীদের সাথে কৃতদাসের মতো আচরণ করে, আর টমি মেটোলা সেই শোষক শ্রেণীর প্রধান। এই সরাসরি আক্রমণটি পুরো এন্টারটেইনমেন্ট জগতে একটি প্রচণ্ড ভূমিকম্পের সৃষ্টি করেছিল। মিউজিক ইন্ডাস্ট্রির সর্বোচ্চ ক্ষমতার অধিকারী একজন ব্যক্তিকে এভাবে জনসমক্ষে অপমান করা কর্পোরেট ইতিহাসে ছিল এক অকল্পনীয় ঘটনা। জ্যাকসনের এই বিদ্রোহ কেবল একটি ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল না, এটি ছিল পুরো মিউজিক ইন্ডাস্ট্রির শোষণের কাঠামোর বিরুদ্ধে একটি প্রকাশ্য চ্যালেঞ্জ। তিনি অন্যান্য শিল্পীদেরও এই অন্যায়ের বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান জানান। কিন্তু এই প্রকাশ্য বিদ্রোহের মাধ্যমে জ্যাকসন মূলত তার নিজের পতনকেই ত্বরান্বিত করেছিলেন। কর্পোরেট জায়ান্টদের বিরুদ্ধে এই খোলাখুলি যুদ্ধ তাকে চরম এবং অকল্পনীয় বিপদের মুখে ঠেলে দিয়েছিল। সোনি মিউজিক তাৎক্ষণিকভাবে জ্যাকসনের সমস্ত অ্যালবামের প্রচার সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। তার নতুন গানের ভিডিওগুলো টেলিভিশন চ্যানেলগুলো থেকে রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যেতে শুরু করে। তাকে আর্থিকভাবে অবরুদ্ধ করার জন্য সমস্ত কর্পোরেট দরজা অত্যন্ত সুকৌশলে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু কর্পোরেট প্রতিশোধ কেবল ব্যবসায়িক অবরোধের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, যখন ক্ষমতাশালী প্রতিষ্ঠানগুলো কাউকে সরাসরি আর্থিকভাবে ধ্বংস করতে ব্যর্থ হয়, তখন তারা সেই ব্যক্তির বিশ্বাসযোগ্যতা এবং সামাজিক মর্যাদার উপর চরম আঘাত হানে। জ্যাকসনের ক্ষেত্রেও ঠিক একই কৌশলের প্রয়োগ শুরু হয়েছিল। তার এই প্রকাশ্য ঘোষণার ঠিক কয়েক মাসের মধ্যেই মিডিয়া অঙ্গনে এক অদ্ভুত এবং সন্দেহজনক পরিবর্তন লক্ষ্য করা যায়। তার বিরুদ্ধে অত্যন্ত নেতিবাচক এবং আক্রমণাত্মক সংবাদের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পেতে শুরু করে। যে মূলধারার গণমাধ্যমগুলো একসময় তাকে পপ সঙ্গীতের দেবতা হিসেবে পূজা করত, তারা রাতারাতি তার প্রতিটি পদক্ষেপকে বিকৃতভাবে উপস্থাপন করতে শুরু করে। ইতিহাসবিদরা এবং গণমাধ্যম বিশ্লেষকরা পরবর্তীকালে এই সময়টিকে জ্যাকসনের জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায় হিসেবে চিহ্নিত করেছেন। তার দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনাগুলোকে এমনভাবে রং মাখিয়ে প্রচার করা হচ্ছিল যেন তিনি একজন চরম অপরাধী এবং বিকৃত মস্তিষ্কের মানুষ। এই মিডিয়া আক্রমণগুলো কোনোভাবেই এলোমেলো বা বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এটি ছিল একটি অত্যন্ত সুসংগঠিত এবং সুপরিকল্পিত প্রোপাগান্ডা মিশন। জ্যাকসন কর্পোরেট সিস্টেমের যে ভয়ঙ্কর রূপটি সারা বিশ্বের সামনে উন্মোচন করে দিয়েছিলেন, সেই সিস্টেম এবার তার সমস্ত শক্তি নিয়ে পাল্টা আঘাত হানতে শুরু করেছিল। উদ্দেশ্য ছিল অত্যন্ত পরিষ্কার, মানুষের মন থেকে মাইকেল জ্যাকসনের প্রতি সমস্ত সম্মান এবং ভালোবাসা চিরতরে মুছে ফেলা, তার চরিত্রকে এমনভাবে কলঙ্কিত করা যাতে তিনি আর কখনোই ঘুরে দাঁড়াতে না পারেন। আর এই ক্যারেক্টার অ্যাসাসিনেশনের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে তারা বেছে নিয়েছিল একটি নির্দিষ্ট এবং ভয়াবহ অভিযোগকে,
যা 90-এর দশকের শুরুতে একবার তার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল। পর্দার আড়াল থেকে সুতোর টান পড়ছিল এবং মিডিয়া ট্রায়ালের সেই চরম নোংরা খেলাটি ঠিক এমন একটি সময় শুরু করা হলো যখন জ্যাকসন বুঝতে পারছিলেন যে তিনি ফাঁদে পা দিয়ে ফেলেছেন। অধ্যায় 5, মিডিয়া ট্রায়াল এবং ক্যারেক্টার অ্যাসাসিনেশন। গণযোগাযোগ ও মনস্তত্ত্ব বিজ্ঞানের একটি অন্যতম ভয়ঙ্কর তত্ত্ব হল, একটি মিথ্যাকে যদি যথেষ্ট উচ্চ স্বরে এবং বারবার প্রচার করা হয় তবে একসময় সাধারণ মানুষ তাকে ধ্রুব সত্য বলে মেনে নিতে শুরু করে। বিংশ শতাব্দীর শেষ ভাগে বিশ্ব গণমাধ্যম এই মনস্তাত্ত্বিক তত্ত্বের সবচেয়ে নির্মম এবং সুপরিকল্পিত প্রয়োগ ঘটিয়েছিল একজন একক ব্যক্তির উপর। চার্লস থমসনের মতো অনুসন্ধানী সাংবাদিক এবং অ্যাফ্রোডাইটি জোনসের লেখা মাইকেল জ্যাকসন কনস্পিরেসি বইয়ের তথ্য অনুযায়ী 90-এর দশকের শুরু থেকেই পশ্চিমা গণমাধ্যম জ্যাকসনের বিরুদ্ধে এক নজিরবিহীন প্রোপাগান্ডা বা অপপ্রচারের মিশন শুরু করে। এর প্রাথমিক উদ্দেশ্য ছিল তার বিশাল সাংস্কৃতিক প্রভাবকে খর্ব করা এবং তাকে সমাজের কাছে একজন বিকৃত ও অদ্ভুত মানুষ হিসেবে উপস্থাপন করা। ব্রিটিশ ট্যাবলয়েডগুলো অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ওয়াকো জ্যাকো বা পাগল জ্যাকো নামে ডাকতে শুরু করে। জ্যাকসন বারবার গণমাধ্যমকে এই অবমাননাকর নাম ব্যবহার করতে নিষেধ করেছিলেন, কিন্তু কর্পোরেট মিডিয়া তার এই অনুরোধকে সম্পূর্ণ অগ্রাহ্য করে তাদের আক্রমণ অব্যাহত রাখে। এটি কোনো সাধারণ সাংবাদিকতা ছিল না, এটি ছিল একটি সুপরিকল্পিত ক্যারেক্টার অ্যাসাসিনেশন বা চরিত্র হননের নীল নকশা। 1993 সালের ঘটনা প্রবাহ এই মিডিয়া ট্রায়ালের সবচেয়ে ভয়াবহ অধ্যায়ের সূচনা করে, যখন ইভান চ্যান্ডলার নামের একজন ব্যক্তি জ্যাকসনের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ আনেন। তখন মিডিয়া কোনো ধরনের আইনি রায়ের অপেক্ষা না করেই জ্যাকসনকে দোষী সাব্যস্ত করে ফেলে। সাংবাদিক জিকিউ ম্যাগাজিনের মেরি ফিশারের তদন্তমূলক প্রতিবেদন থেকে পরবর্তীতে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে চ্যান্ডলার মূলত জ্যাকসনের কাছ থেকে $2 কোটি চাঁদাবাজি করার চেষ্টা করেছিলেন। ফিশারের প্রকাশ করা একটি অডিও রেকর্ডিংয়ে চ্যান্ডলারকে বলতে শোনা যায় যে জ্যাকসন যদি তাকে অর্থ না দেন তবে তিনি তার ক্যারিয়ার ধ্বংস করে দেবেন। আইনগতভাবে এবং FBI এর তদন্তে জ্যাকসন নির্দোষ প্রমাণিত হওয়া সত্ত্বেও মিডিয়া সেই চাঁদাবাজির সত্যতাকে সম্পূর্ণভাবে চেপে যায়। তারা কেবল সেই খবরগুলোকেই প্রকাশ করতে থাকে যা জ্যাকসনের ক্যারিয়ারকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। গণমাধ্যম বুঝতে পেরেছিল যে মাইকেল জ্যাকসনের যে কোনো নেতিবাচক সংবাদ তাদের কাগজের বিক্রি এবং টেলিভিশনের TRP বা রেটিং বহুগুণে বাড়িয়ে দেয়। এই অর্থনৈতিক লোভ এবং মিডিয়া মোগলদের রাজনৈতিক এজেন্ডা মিলে এক ভয়ঙ্কর রূপ ধারণ করে। 2003 সালে এই মিডিয়া ম্যানিপুলেশন বা অপব্যবহার তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। ব্রিটিশ সাংবাদিক মার্টিন বশির জ্যাকসনের উপর একটি প্রামাণ্যচিত্র নির্মাণের প্রস্তাব নিয়ে আসেন। বশির প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি জ্যাকসনের জীবনের সত্য এবং মানবিক দিকগুলো বিশ্বের সামনে তুলে ধরবেন। জ্যাকসন তাকে বিশ্বাস করে নিজের ব্যক্তিগত জীবনে 8 মাসের জন্য অবাধ প্রবেশাধিকার দেন, কিন্তু লিভিং উইথ মাইকেল জ্যাকসন শিরোনামে যে প্রামাণ্যচিত্রটি সম্প্রচারিত হয় তা ছিল সাংবাদিকতার ইতিহাসে চরম প্রতারণার এক ভয়ঙ্কর দলিল। বশির অত্যন্ত সুকৌশলে জ্যাকসনের কথাগুলোকে খণ্ডিতভাবে উপস্থাপন করেন এবং এমন একটি আবহ তৈরি করেন যাতে জ্যাকসনকে একজন মানসিকভাবে অস্থিতিশীল এবং শিশুদের জন্য বিপজ্জনক ব্যক্তি হিসেবে মনে হয়। এই প্রামাণ্যচিত্রটি বিশ্বজুড়ে কয়েক কোটি মানুষ দেখেন এবং মিডিয়া এটিকে জ্যাকসনের অপরাধের চূড়ান্ত প্রমাণ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, কিন্তু সত্য ঠিক এর বিপরীত ছিল। জ্যাকসনের নিজস্ব ক্যামেরাম্যান সেই একই সাক্ষাৎকারগুলোর বিকল্প ফুটেজ বা আনকাট ভিডিও ধারণ করেছিলেন। পরবর্তীতে টেক টু দ্য ফুটেজ ইউ ওয়্যার নেভার মেন্ট টু সি নামক সম্প্রচারে সেই আসল ভিডিওগুলো উন্মোচন করা হয়। সেখানে স্পষ্টভাবে দেখা যায় যে কিভাবে মার্টিন বশির ক্যামেরার সামনে জ্যাকসনের প্রশংসা করছেন এবং ক্যামেরার পেছনে ভয়েস ওভার বা বর্ণনার মাধ্যমে সেই একই দৃশ্যকে সম্পূর্ণ নেতিবাচক অর্থে ব্যাখ্যা করছেন। এটি ছিল এমন একটি পরিকল্পিত ধ্বংসযজ্ঞ যা জ্যাকসনের সামাজিক মর্যাদাকে ধূলিসাৎ করে দেয়। এই মিডিয়া ট্রায়াল কেবল বিচ্ছিন্নভাবে কাজ করছিল না, এর সাথে সরাসরি যুক্ত ছিল কর্পোরেট স্বার্থের সেই পুরানো সংঘাত। যখন জ্যাকসন সোনি মিউজিকের সাথে প্রকাশ্য যুদ্ধে অবতীর্ণ হলেন এবং তার $1 বিলিয়ন ক্যাটালগের নিয়ন্ত্রণ ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন, ঠিক সেই সময়টিতেই মিডিয়া তাকে মানসিকভাবে নিঃশেষ করার কাজটি নিখুঁতভাবে সম্পন্ন করছিল। এই দুইটি শক্তির আক্রমণ কাকতালীয় ছিল না, এটি ছিল একটি সমন্বিত রণকৌশল। মিডিয়া মোগলরা জ্যাকসনকে ভিলেন বানিয়ে কোটি কোটি ডলার উপার্জন করছিল,
আর অন্যদিকে কর্পোরেট জায়ান্টরা তার দুর্বলতার সুযোগ নিয়ে তার আর্থিক সাম্রাজ্য দখলের জাল বুনছিল। জ্যাকসনের সুনাম যখন একেবারে তলানিতে গিয়ে ঠেকল, তখন একটি নতুন এবং ভয়াবহ আঘাত হানার জন্য মঞ্চ পুরোপুরি প্রস্তুত করা হলো। এই মিডিয়া প্রোপাগান্ডার ওপর ভিত্তি করে সান্তা বারবারা কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি টম স্নেডন জ্যাকসনের বিরুদ্ধে এক চরম আইনি যুদ্ধের সূচনা করেন। স্নেডন ছিলেন সেই একই প্রসিকিউটর যিনি 1993 সালের চাঁদাবাজির ঘটনার সময় জ্যাকসনকে কাঠগড়ায় দাঁড় করাতে ব্যর্থ হয়েছিলেন। তার এই দীর্ঘদিনের ব্যক্তিগত আক্রোশ এবং মিডিয়ার তৈরি করা ভয়ঙ্কর জনমতের ওপর ভর করে 2003 সালের শেষ দিকে নেভারল্যান্ড র্যাঞ্চে এক বিশাল পুলিশি অভিযান চালানো হয়। এবার তারা এমন একটি পরিস্থিতি তৈরি করল যেখান থেকে জ্যাকসনের পালিয়ে যাওয়ার আর কোনো আইনি সুযোগ অবশিষ্ট রইল না। মিডিয়া এবং কর্পোরেট জগতের এই যৌথ ষড়যন্ত্র সফলভাবে তাকে ইতিহাসের সবচেয়ে বড় আইনি ফাঁদে নিক্ষেপ করল। অধ্যায় 6, 2005-এর আদালত যুদ্ধ, চূড়ান্ত আঘাত। রাজনৈতিক ইতিহাসে দেখা যায়, যখন কোনো ক্ষমতাশালী ব্যক্তিকে সরাসরি হত্যা করা বা গুম করা সম্ভব হয় না, তখন রাষ্ট্রযন্ত্র তার দেশের বিচার ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা এবং বিচারের নামে মানসিক নির্যাতন একজন মানুষকে তিলে তিলে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। 2005 সালের পিপল ভার্সেস জ্যাকসন মামলাটি ছিল এই বিচারিক নির্যাতনের এক ধ্রুপদী উদাহরণ। অ্যাফ্রোডাইটি জোন্সের সারা জাগানো বই মাইকেল জ্যাকসন কনস্পিরেসি এবং আদালতের শত শত পৃষ্ঠার জুডিশিয়াল ট্রান্সক্রিপ্ট বিশ্লেষণ করলে দেখা যায়, এটি কোনো সাধারণ ফৌজদারি মামলা ছিল না। এটি ছিল একজন বিলিয়নিয়ার আফ্রিকান আমেরিকান শিল্পীর বিরুদ্ধে শ্বেতাঙ্গ নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থার এক চরম সমন্বিত আক্রমণ। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি টম স্নেডন এমন একটি অভিযোগপত্র তৈরি করেছিলেন যার মূল লক্ষ্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ছিল না, বরং মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মাইকেল জ্যাকসনের অবশিষ্ট সম্মান এবং সম্পদ পুরোপুরি ধ্বংস করে দেওয়া। আদালতের লড়াই শুরু হওয়ার সাথে সাথে জ্যাকসনের আর্থিক সাম্রাজ্যের উপর এক ভয়াবহ আঘাত নেমে আসে। একটি হাই প্রোফাইল আইনি লড়াই লড়তে যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়, তা জ্যাকসনকে আর্থিকভাবে পঙ্গু করতে শুরু করে। থমাস মেসেরোর নেতৃত্বে ডিফেন্স টিম গঠন করা হলেও মামলার খরচ মেটাতে জ্যাকসনকে ব্যাংক অফ আমেরিকার কাছ থেকে নেওয়া বিশাল অঙ্কের ঋণের শর্ত নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করা হয়। এই ঋণের গ্যারান্টি হিসেবে রাখা ছিল তার সেই মহামূল্যবান এডিভি মিউজিক পাবলিশিং ক্যাটালগ। জ্যাকসনের আর্থিক উপদেষ্টাদের রেকর্ড থেকে প্রমাণিত হয় যে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার কারণে প্রতিদিন তার লাখ লাখ ডলার খরচ হচ্ছিল। কর্পোরেট গডফাদাররা ঠিক এই বিশেষ এবং দুর্লভ মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিল। জ্যাকসন যখন আদালতের কাঠগড়ায় নিজের নির্দোষিতা প্রমাণের জন্য লড়ছেন, তখন পর্দার আড়ালে তার বিলিয়ন ডলারের ক্যাটালগটি নিলামে তোলার ছক কষা হচ্ছিল। তার আয়ের সমস্ত পথ বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তার সম্পদ বাজেয়াপ্ত করার এক ঠান্ডা মাথার পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছিল। আদালতের ভেতরের চিত্রটি ছিল বাইরের মিডিয়া প্রোপাগান্ডা থেকে সম্পূর্ণ ভিন্ন। প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষের উপস্থাপন করা সাক্ষীদের বয়ানে এত বেশি অসঙ্গতি ছিল যে তা বিচারকের কাছে বারবার প্রশ্নবিদ্ধ হয়। মূল অভিযোগকারীর মায়ের বিরুদ্ধে প্রতারণা এবং সামাজিক সুরক্ষা ভাতার অপব্যবহারের সুস্পষ্ট প্রমাণ থমাস মেসেরো আদালতে উপস্থাপন করেন। জুডিশিয়াল রেকর্ড থেকে জানা যায়, প্রসিকিউশনের অন্যতম প্রধান সাক্ষী আদালতে দাঁড়িয়ে স্বীকার করতে বাধ্য হন যে তারা আর্থিক লাভের আশায় জ্যাকসনের বিরুদ্ধে মিথ্যা গল্প সাজিয়েছিলেন। এত দুর্বল প্রমাণ এবং সাক্ষ্য থাকা সত্ত্বেও বিচার প্রক্রিয়াটি প্রায় 14 সপ্তাহ ধরে টানা হয়। এই দীর্ঘ সময় ধরে প্রতিদিন আদালতে হাজিরা দেওয়া জ্যাকসনের শারীরিক এবং মানসিক অবস্থার চরম অবনতি ঘটায়। তিনি মারাত্মক অনিদ্রা, পিঠের তীব্র ব্যথা এবং চরম শারীরিক ডিহাইড্রেশনে ভুগছিলেন। বেশ কয়েকবার তাকে সরাসরি হাসপাতাল থেকে আদালতে নিয়ে আসা হয়। রাষ্ট্রযন্ত্র চাইছিল তাকে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে যেখানে তিনি মানসিক চাপে ভেঙে পড়ে নিজের অপরাধ স্বীকার করে নেন, অথবা একটি আপোষ মীমাংসায় রাজি হন যা তার অপরাধকে পরোক্ষভাবে প্রমাণ করবে। কিন্তু জ্যাকসন আপোষ করেননি। 2005 সালের 13 জুন জুরি বোর্ড তাদের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে। সমস্ত বিশ্বের নজর তখন ক্যালিফোর্নিয়ার সান্তা মারিয়া আদালতের দিকে। টানা কয়েক দিনের দীর্ঘ পর্যালোচনার পর জুরি বোর্ড জ্যাকসনকে সমস্ত 14টি অভিযোগে সম্পূর্ণ নির্দোষ বলে রায় প্রদান করে। আইনগতভাবে তিনি মুক্ত হন, কিন্তু এই জয় ছিল একটি ধ্বংসাত্মক জয়। আদালত তাকে নির্দোষ ঘোষণা করলেও এই বিচার প্রক্রিয়া তাকে এমনভাবে ক্ষতবিক্ষত করেছিল যে তিনি আর আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। তার সুনাম
তার ক্যারিয়ার এবং তার আর্থিক ভিত্তি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। এই রায়ের পর জ্যাকসন আমেরিকা ছেড়ে বাহরাইনে আশ্রয় নিতে বাধ্য হন। একটি দেশের বিচার ব্যবস্থা, কর্পোরেট মিডিয়া এবং মিউজিক ইন্ডাস্ট্রির শ্যাডো এম্পায়ার সফলভাবে একজন বিলিয়নিয়ার শিল্পীকে দেশ ছাড়া করতে সক্ষম হয়। আর্থিকভাবে বিপর্যস্ত জ্যাকসন যখন মধ্যপ্রাচ্যের স্বেচ্ছা নির্বাসনে দিন কাটাচ্ছিলেন, তখন তার মাথার উপর বিশাল ঋণের বোঝা একটি টাইম বোমার মতো টিকটিক করছিল। সোনি মিউজিক এবং ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীরা অত্যন্ত নিখুঁত হিসাব কষছিলেন কখন তিনি ঋণ খেলাপি হবেন এবং তারা সেই ঐতিহাসিক এটিভি ক্যাটালগের নিরঙ্কুশ মালিকানা দখল করে নেবেন। এই চরম দেউলিয়াত্বের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জ্যাকসনের সামনে মাত্র একটি পথই খোলা ছিল। তাকে আবার মঞ্চে ফিরে আসতে হবে, তাকে আবার পারফর্ম করতে হবে। কিন্তু তার ভঙ্গুর শারীরিক এবং মানসিক অবস্থা এই ধরনের কোনো বিশাল সফরের জন্য একদমই প্রস্তুত ছিল না। ঠিক এমন একটি অসহায় মুহূর্তে একটি বিশাল এবং অত্যন্ত ক্ষমতাধর প্রমোশন কোম্পানি তার সামনে এক প্রস্তাব নিয়ে আসে। এটি ছিল এমন একটি চুক্তি যা আপাত দৃষ্টিতে তাকে আর্থিক ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারত, কিন্তু বাস্তবতার নির্মম হিসেবে এটি ছিল তার মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করার এক সুনিপুণ আয়োজন। যখন তিনি লন্ডনে সেই অভিশপ্ত কনসার্টের সিরিজে সই করতে বাধ্য হন, ঠিক তখনই একটি নির্দিষ্ট ঔষধের শিশি এবং একজন বিতর্কিত ডাক্তার অত্যন্ত ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল অন্ধকার পথ ধরে। অধ্যায় 7, দিস ইজ ইট এবং শেষ দিনগুলোর চাপ। আধুনিক কর্পোরেট দাসত্বের সবচেয়ে ভয়ঙ্কর রূপ হল ঋণের ফাঁদ। যখন মানুষের ঘাড়ে $40 কোটি বিশাল ঋণের বোঝা চাপানো হয়, তখন তার শারীরিক বা মানসিক অবস্থাকে কর্পোরেট দুনিয়া বিন্দুমাত্র পরোয়া করে না। 2009 সালের মার্চ মাসে লন্ডনের O2 অ্যারেনায় মাইকেল জ্যাকসন যখন দিস ইজ ইট শিরোনামে তার শেষ কনসার্ট সিরিজের ঘোষণা দেন, তখন বিশ্বের সাধারণ মানুষ ভেবেছিল এটি পপ সম্রাটের এক রাজকীয় প্রত্যাবর্তন। কিন্তু সুলিভানের লেখা আনটাচেবল এবং আইনি জবানবন্দি থেকে সম্পূর্ণ ভিন্ন এক নির্মম চিত্র উঠে আসে। এই কনসার্টগুলোর পেছনের মূল চালিকা শক্তি কোনো শৈল্পিক ইচ্ছা ছিল না, বরং এটি ছিল তার সেই মহামূল্যবান $1 বিলিয়ন ক্যাটালগ রক্ষা করার এক মরিয়া ও শেষ আইনি চেষ্টা। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিশাল ঋণের চাপে জ্যাকসন তখন পুরোপুরি দিশেহারা। তাকে বাধ্য করা হয়েছিল এই চুক্তিতে স্বাক্ষর করতে। এই কনসার্টগুলো আয়োজনের সম্পূর্ণ দায়িত্বে ছিল এইজি লাইফ নামক প্রতিষ্ঠান, যারা বিশ্বের অন্যতম বৃহৎ লাইভ ইভেন্ট প্রমোটার। জ্যাকসনের সাথে তাদের প্রাথমিক চুক্তি ছিল মাত্র 10টি কনসার্ট করার। জ্যাকসনের ভগ্ন স্বাস্থ্য এবং দীর্ঘদিনের স্টেজ ভীতি বিবেচনা করে এই সংখ্যাটি অত্যন্ত যুক্তিসঙ্গত ছিল। কিন্তু যখন এইজি লাইভ দেখল যে জ্যাকসনের কনসার্টের টিকিটের চাহিদা কল্পনাতীত, তখন তারা কর্পোরেট লোভের বশবর্তী হয়ে একটি অত্যন্ত ভয়ঙ্কর সিদ্ধান্ত গ্রহণ করে। জ্যাকসনের কোনো সুস্পষ্ট সম্মতি বা শারীরিক সামর্থ্যের তোয়াক্কা না করেই তারা কনসার্টের সংখ্যা 10 থেকে এক ধাক্কায় 50-এ উন্নীত করে। 50 বছর বয়সী একজন মানুষ, যিনি তীব্র অনিদ্রা এবং ব্যথানাশক ঔষধের ওপর পুরোপুরি নির্ভরশীল, তার জন্য টানা 50টি লাইভ কনসার্ট করা শারীরিকভাবে সম্পূর্ণ অসম্ভব একটি কাজ ছিল। জ্যাকসন এই বিশাল মানসিক চাপের কথা জানতে পেরে চরম আতঙ্কে ভুগেছিলেন। কিন্তু চুক্তিপত্রে এমন সব কঠিন শর্ত অত্যন্ত সুকৌশলে যুক্ত করা হয়েছিল যে কনসার্ট বাতিল করলে তাকে আর্থিকভাবে সম্পূর্ণ দেউলিয়া করে দেওয়া হবে। তার ক্যাটালগের নিয়ন্ত্রণ সরাসরি এইজি লাইভ এবং অন্যান্য পাওনাদারদের হাতে চলে যাবে। 2013 সালে জ্যাকসন পরিবারের দায়ের করা রংফুল ডেথ, ক্ষতিপূরণ মামলার আইনি নথিপত্র এবং এইজি লাইভ কর্মকর্তাদের ফাঁস হওয়া গোপন ইমেইলগুলো থেকে এই ভয়ঙ্কর শোষণের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। এইজি লাইভের তৎকালীন সিইও ফিলিপস এবং পল গংগাওয়ারের মধ্যকার ইমেইলগুলোতে জ্যাকসনকে একজন পণ্য এবং মানসিকভাবে পঙ্গু ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছিল। একটি ফাঁস হওয়া ইমেইলে অত্যন্ত স্পষ্টভাবে লেখা ছিল যে তারা জ্যাকসনকে একটি খাঁচায় বন্দী করেছেন এবং এখন তাকে বাধ্য হয়ে গাইতে হবে। জ্যাকসনের শারীরিক ওজন এই প্রবল চাপের কারণে আশঙ্কাজনকভাবে কমে গিয়েছিল। তিনি লস অ্যাঞ্জেলসের স্টেপ লস সেন্টারের রিহার্সেল বা মহড়ায় চরম শারীরিক দুর্বলতা নিয়ে উপস্থিত হতেন। তীব্র ঠান্ডা, শীতাতপ নিয়ন্ত্রিত রুমেও তিনি মারাত্মকভাবে কাঁপতেন
এবং মাঝে মাঝেই নিজের গানের লাইন ভুলে যেতেন। এইজি লাইভ কর্তৃপক্ষ জ্যাকসনের এই চরম শারীরিক অবনতির কথা খুব ভালোভাবে জানত এবং নিয়মিত তা পর্যবেক্ষণ করত। তারা গভীরভাবে বুঝতে পেরেছিল যে জ্যাকসন স্বাভাবিকভাবে এই 50টি কনসার্ট শেষ করতে পারবেন না, কিন্তু তাদের সম্ভাব্য লভ্যাংশের পরিমাণ এত বিশাল ছিল যে তারা জ্যাকসনকে চিকিৎসকের মাধ্যমে সুস্থ করার চেয়ে তাকে যে কোনো মূল্যে স্টেজে দাঁড় করিয়ে রাখার দিকে সবচেয়ে বেশি মনোযোগ প্রদান করে। কনসার্টের প্রথম তারিখ যতই দ্রুত ঘনিয়ে আসছিল, জ্যাকসনের মানসিক চাপ এবং চরম অনিদ্রা ততই ভয়াবহভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। তিনি টানা দিনের পর দিন সামান্যতম ঘুমাতে পারতেন না। বিশাল ঋণদাতাদের ধারাবাহিক হুমকি, এইজি লাইভের আইনি চাপ এবং মিডিয়া প্রোপাগান্ডার ভয় তাকে মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত করে তুলেছিল। একটি স্বাভাবিক ঘুমের জন্য তিনি যে কোনো চরম পথ অবলম্বন করতে পুরোপুরি প্রস্তুত ছিলেন। এই সুযোগটিকে কাজে লাগিয়ে এইজি লাইভ জ্যাকসনের জন্য এমন একজন ব্যক্তিগত চিকিৎসক নিয়োগ করেছিল যার মূল কাজ জ্যাকসনের স্বাস্থ্য রক্ষা করা একেবারেই ছিল না, বরং সেই চিকিৎসকের একমাত্র কাজ ছিল শক্তিশালী ঔষধের মাধ্যমে জ্যাকসনকে যে কোনো মূল্যে কনসার্টের জন্য প্রস্তুত রাখা। 2009 সালের 24শে জুন লস অ্যাঞ্জেলসের স্টেপলস সেন্টারে জ্যাকসন তার জীবনের শেষ রিহার্সালটি সম্পন্ন করেন। অত্যন্ত ক্লান্ত এবং মানসিকভাবে বিধ্বস্ত জ্যাকসন মধ্যরাতের পর তার ক্যারোলউড ড্রাইভের বিশাল ভাড়া করা প্রাসাদে ফিরে আসেন। তার কেবল একটি জিনিস অত্যন্ত জরুরিভাবে প্রয়োজন ছিল, আর তা হলো গভীর ঘুম। তিনি আদৌ জানতেন না যে সেই প্রাসাদের 4 দেয়ালের ভেতরে তাকে চিকিৎসা দেওয়ার নামে এমন এক ভয়ঙ্কর আয়োজন করে রাখা হয়েছে যা আসলে তাকে চিরতরে ঘুম পাড়িয়ে দেওয়ার এক নিখুঁত প্রক্রিয়া। রাত ক্রমশ গভীর হওয়ার সাথে সাথে তার শোবার ঘরের ভেতরের পরিবেশ ক্রমশ ভারী হতে থাকে। ক্লান্ত শরীর নিয়ে তিনি বিছানায় আশ্রয় নেন, কিন্তু ঘুম তার ধরা ছোঁয়ার সম্পূর্ণ বাইরে থেকে যায়। কয়েকটি নির্দিষ্ট ঘন্টার ব্যবধানে তার শরীরে একের পর এক বিভিন্ন শক্তিশালী ঘুমের ঔষধ প্রবেশ করানো হতে থাকে, কিন্তু কোনো কিছুতেই যখন কাজ হচ্ছিল না, তখন সেই চিকিৎসক তার ব্যাগের ভেতর থেকে এমন একটি সাদা তরল বের করেন যা সাধারণত কেবল হাসপাতালের জটিল অপারেশনের সময় ব্যবহার করা হয়। আর সেই মারাত্মক তরলটি সিরিঞ্জে ভরার মাধ্যমে সে যা করছিল তা জানবো আমরা পরবর্তী অধ্যায়ে। অধ্যায় 8, 25শে জুন 2009। সেই রহস্যময় সকাল। চিকিৎসা বিজ্ঞানের একটি চরম এবং অলঙ্ঘনীয় সত্য হল, অক্সিজেনের সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পর মানুষের মস্তিষ্ক সর্বোচ্চ 3 থেকে 6 মিনিট পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই অতি মূল্যবান সময়টুকুর মধ্যেই যদি জরুরি প্রাথমিক চিকিৎসা শুরু না করা হয়, তবে মৃত্যু এক প্রকার অনিবার্য। 2009 সালের 25শে জুন লস অ্যাঞ্জেলসের 100 নর্থ ক্যারোলউড ড্রাইভের সেই সুবিশাল এবং নিভৃত প্রাসাদে মাইকেল জ্যাকসনের ক্ষেত্রে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময়টুকুই সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে নষ্ট করা হয়েছিল। লস অ্যাঞ্জেলস কাউন্টি করোনারের সরকারি ময়নাতদন্ত প্রতিবেদন এবং পরবর্তীতে অনুষ্ঠিত দীর্ঘ বিচারিক শুনানির শত শত পৃষ্ঠার দালিলিক প্রমাণ থেকে সেই রহস্যময় সকালের এমন কিছু অত্যন্ত ভয়ঙ্কর তথ্য উন্মোচিত হয়েছে যা কোনো সাধারণ চিকিৎসা অবহেলার চিত্র তুলে ধরে না, বরং এটি নির্দেশ করে এমন এক ঠান্ডা মাথার আয়োজনকে যেখানে একজন মুমূর্ষ রোগীকে বাঁচানোর চেয়ে অপরাধের প্রমাণ মুছে ফেলার দিকেই সবচেয়ে বেশি মনোযোগ প্রদান করা হয়েছিল। 25শে জুন ভোরবেলার পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ এবং বিশৃঙ্খল। টানা কয়েক ঘন্টা ধরে বিভিন্ন ধরনের সাধারণ ঘুমের ঔষধ প্রয়োগ করার পরও জ্যাকসন যখন সামান্যতম ঘুমাতে ব্যর্থ হন, তখন সকাল 10:40 দিকে ডক্টর কনরাড মারে তার শরীরে 25 মিলিগ্রাম প্রোপোফল ইনজেকশনের মাধ্যমে সরাসরি শিরায় প্রবেশ করান। প্রোপোফল কোনো সাধারণ ঘুমের ঔষধ একেবারেই নয়। এটি হলো এক ধরনের অত্যন্ত শক্তিশালী সার্জিক্যাল অ্যানেস্থেটিক বা চেতনানাশক তরল, যা সাধারণত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে অভিজ্ঞ অ্যানেস্থেটিস্টদের কড়া নজরদারিতে শুধুমাত্র বড় ধরনের অস্ত্রোপচারের সময় ব্যবহার করা হয়ে থাকে। এই অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রাণঘাতী ওষুধটি প্রয়োগ করার পর ডক্টর মারে সবচেয়ে বড় এবং ভয়াবহ চিকিৎসা বিধিটি লঙ্ঘন করেন। তিনি রোগীকে সম্পূর্ণ একা এবং অরক্ষিত অবস্থায় বিছানায় ফেলে রেখে নিজের ব্যক্তিগত মোবাইল ফোনে কথা বলার জন্য বেডরুমের বাইরে চলে যান।
প্রসিকিউশনের সংগৃহীত টেলিফোন রেকর্ড থেকে অত্যন্ত সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে সকাল 11:18 থেকে 11:51 পর্যন্ত ডক্টর মারে টানা 3টি ভিন্ন ভিন্ন ব্যক্তিগত ফোন কলে ব্যস্ত ছিলেন, যার সাথে জ্যাকসনের চিকিৎসার ন্যূনতম কোনো সম্পর্ক ছিল না। সকাল 11:51 দিকে মারে যখন পুনরায় জ্যাকসনের বেডরুমে প্রবেশ করেন, তখন তিনি দেখতে পান যে জ্যাকসন শ্বাস নিচ্ছেন না এবং তার পালস বা নাড়ির স্পন্দন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। ঠিক এই অত্যন্ত জরুরি মুহূর্তটিতে চিকিৎসা বিজ্ঞানীর প্রোটোকল বা নিয়ম অনুযায়ী সাথে সাথে 911 নম্বরে কল করে জরুরি মেডিকেল টিমের সহায়তা চাওয়ার কথা, কিন্তু ডক্টর মারে এই অত্যন্ত স্বাভাবিক কাজটি করেননি। তিনি জরুরি সহায়তার জন্য কল করার পরিবর্তে একটি সম্পূর্ণ ভিন্ন এবং চরম সন্দেহজনক পথ বেছে নেন। লস অ্যাঞ্জেলস পুলিশ বিভাগের প্রাথমিক তদন্ত প্রতিবেদন এবং জ্যাকসনের ব্যক্তিগত দেহরক্ষী আলবার্তো আলভারেজের আদালতে দেওয়া শপথবদ্ধ জবানবন্দি থেকে সেই সকালের ভেতরের এক অকল্পনীয় এবং ভয়ঙ্কর দৃশ্যপট সবার সামনে পরিষ্কার হয়ে ওঠে। আলভারেজ যখন জরুরি তলব পেয়ে দ্রুত জ্যাকসনের রুমে প্রবেশ করেন, তখন তিনি ডক্টর মারেকে জ্যাকসনের নিথর এবং প্রাণহীন দেহের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেন, কিন্তু ডক্টর মারে তাকে সাথে সাথে জরুরি নম্বরে কল করতে বলেননি। এর বদলে ডক্টর মারে অত্যন্ত আতঙ্কিত এবং অস্থিরভাবে আলভারেজকে নির্দেশ দেন আইভি স্যালাইনের ব্যাগ এবং মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রোপোফলের সমস্ত শিশিগুলো দ্রুত একটি ব্যাগে লুকিয়ে ফেলতে। এই তথ্যটি প্রমাণ করে যে ডক্টর মারে রোগীর জীবন বাঁচানোর চেয়ে নিজের অপরাধের প্রমাণ এবং অবৈধভাবে প্রয়োগ করা ঔষধের শিশিগুলো লোকচক্ষুর আড়াল করার কাজে অনেক বেশি মরিয়াছিলেন। অত্যন্ত মূল্যবান এবং জীবন রক্ষাকারী প্রায় 20 থেকে 25 মিনিট সময় শুধুমাত্র প্রমাণ লুকানোর এই জঘন্য কাজে সম্পূর্ণভাবে ব্যয় করা হয়। এরপর দুপুর 12:21 শেষ পর্যন্ত আলভারেজ বাধ্য হয়ে 911 নম্বরে একটি কল করেন। 911-এর সেই অডিও রেকর্ডিংটিতে আলভারেজকে অত্যন্ত নার্ভাস কণ্ঠে বলতে শোনা যায় যে একজন ভদ্রলোক বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছেন এবং তিনি শ্বাস নিচ্ছেন না। অপারেটর যখন জানতে চান যে ডাক্তার সেখানে আছেন কিনা, তখন আলভারেজ উত্তর দেন যে ডাক্তার সেখানেই আছেন এবং তিনি সিপিআর দেওয়ার চেষ্টা করছেন। মাত্র কয়েক মিনিটের মধ্যে লস অ্যাঞ্জেলস ফায়ার ডিপার্টমেন্টের প্যারামেডিক রিচার্ড সেনেফ এবং তার জরুরি উদ্ধারকারী দল সেই ক্যারলউড ড্রাইভের প্রাসাদে এসে পৌঁছান। সেনেফ আদালতে পরবর্তীতে সাক্ষ্য দিয়েছিলেন যে তারা যখন রুমে প্রবেশ করেন, তখন জ্যাকসনের শরীর পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছিল এবং তার চোখ সম্পূর্ণ স্থির ছিল। একজন অভিজ্ঞ প্যারামেডিক হিসেবে সেনেফ খুব দ্রুত বুঝতে পেরেছিলেন যে জ্যাকসন অনেক আগেই ক্লিনিক্যালি বা শরীরবৃত্তীয়ভাবে মৃত্যুবরণ করেছেন, কিন্তু ডক্টর মারে প্যারামেডিকদের কাছে প্রোপোফল প্রয়োগের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যটি সম্পূর্ণ গোপন করে যান এবং তাদের বারবার ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করতে থাকেন। তিনি প্যারামেডিকদের জোরপূর্বক নির্দেশ দেন মৃতদেহটি দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য, যাতে মৃত্যুর স্থান নিয়ে একটি ধোঁয়াশা তৈরি হয়। কিন্তু যখন অ্যাম্বুলেন্সটি সাইরেন বাজিয়ে UCLA মেডিকেল সেন্টারের দিকে ছুটছিল, ঠিক তখন ডক্টর মারে অত্যন্ত সন্তর্পণে বের করেন ভয়ঙ্কর কিছু একটা, যা জানবো আমরা পরবর্তী অধ্যায়ে। অধ্যায় 9, ডক্টর কনরাড মারে এবং প্রোপোফলের রহস্য। অপরাধ বিজ্ঞানের একটি নির্মম সত্য হলো, যখন কোনো প্রভাবশালী ব্যক্তিকে হত্যা করার প্রয়োজন হয়, তখন সবচেয়ে নিখুঁত অস্ত্র কোনো বন্দুক বা ছুরি নয়, বরং একজন চিকিৎসকের প্রেসক্রিপশন। 2009 সালের 28 আগস্ট লস অ্যাঞ্জেলস কাউন্টি করোনার মাইকেল জ্যাকসনের মৃত্যুর কারণ হিসেবে আনুষ্ঠানিকভাবে হত্যাকাণ্ড বা হোমিসাইড শব্দটি ব্যবহার করে। এই ঘোষণার পর পুরো বিশ্ব স্তব্ধ হয়ে যায়। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, কিভাবে একজন বিশ্ববিখ্যাত পপ তারকার নিজের শয়নকক্ষে এমন একটি হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। এই হত্যাকাণ্ডের কেন্দ্রবিন্দুতে ছিলেন একজন নির্দিষ্ট ব্যক্তি এবং একটি নির্দিষ্ট ঔষধ। ডক্টর কনরাড মারে এবং প্রোপোফলের সেই ভয়ঙ্কর সমন্বয় কেবল চিকিৎসা বিজ্ঞানের চরম অবহেলা ছিল না, এটি ছিল একটি সুপরিকল্পিত অপরাধের নিখুঁত উদাহরণ। ডক্টর কনরাড মারে কোনো সাধারণ চিকিৎসক ছিলেন না। তিনি ছিলেন একজন কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞ, যার অ্যানেস্থেশিয়া বা চেতনানাশক ঔষধের উপর কোনো বিশেষ প্রশিক্ষণ ছিল না। আদালতের নথিপত্র এবং লস অ্যাঞ্জেলস টাইমসের তদন্তকারী প্রতিবেদন থেকে জানা যায়, ডক্টর মারে ব্যক্তিগতভাবে তীব্র আর্থিক সংকটে ভুগছিলেন। তার উপর প্রায় $10 লাখ বিশাল ঋণের বোঝা ছিল।
এই চরম আর্থিক দুরাবস্থার সুযোগ নিয়েছিল এইজি লাইফ। তারা ডক্টর মারেকে মাসে $1,50,000 বেতনের চুক্তিতে জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োগ দেয়। একজন চিকিৎসকের প্রধান দায়িত্ব হল রোগীর স্বাস্থ্য এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু এই বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে ডক্টর মারে কার্যত এইজি লাইভের একজন বেতনভুক্ত কর্মচারীতে পরিণত হয়েছিলেন, যার একমাত্র কাজ ছিল জ্যাকসনকে যে কোনো মূল্যে কনসার্টের জন্য প্রস্তুত রাখা। প্রোপোফল, যাকে চিকিৎসকরা আদর করে মিল্ক অফ অ্যামনেশিয়া বা বিস্মৃতির দুধ বলে ডাকেন, এটি কোনো ঘুমের ঔষধ নয়। এটি এমন একটি রাসায়নিক তরল যা রোগীর মস্তিষ্ককে সাময়িকভাবে শাটডাউন বা বন্ধ করে দেয়। চিকিৎসা বিজ্ঞানের কঠোর নিয়ম অনুযায়ী এটি কেবল তখনই প্রয়োগ করা যায় যখন রোগীর পাশে লাইফ সাপোর্ট এবং অক্সিজেন মনিটরিংয়ের সম্পূর্ণ ব্যবস্থা থাকে। কিন্তু ডক্টর মারে ক্যারোলো ড্রাইভের প্রাসাদে কোনো ধরনের জরুরি চিকিৎসা সরঞ্জাম ছাড়াই টানা 2 মাস ধরে জ্যাকসনের শরীরে এই ভয়ঙ্কর ঔষধটি প্রয়োগ করেছিলেন। লস অ্যাঞ্জেলস পুলিশ বিভাগের উদ্ধার করা মেডিকেল রেকর্ড থেকে প্রমাণিত হয় যে জ্যাকসনের শরীর এই ঔষধের প্রতি পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছিল। প্রসিকিউটর ডেভিড ওয়ালগ্রেন আদালতে অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করেন যে ডক্টর মারে কেবল চিকিৎসা বিধি লঙ্ঘন করেননি, তিনি একজন রোগীকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার সমস্ত আয়োজন করেছিলেন। 2011 সালের সেপ্টেম্বরে ডক্টর মারের বিচার শুরু হয়। পিপল ভার্সেস কনরাড মারে মামলাটি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ সরাসরি সম্প্রচারে দেখেছিল। 6 সপ্তাহের দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় প্রসিকিউশন প্রমাণ করে যে ডক্টর মারে চরম অবহেলা এবং দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। জুরি বোর্ড তাকে ইনভলান্টারি ম্যানস্লটার বা অনিচ্ছাকৃত নরহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে এবং তাকে 4 বছরের কারাদণ্ড প্রদান করা হয়। কিন্তু এই রায়ের পর অনেক আইনি বিশ্লেষক এবং জ্যাকসনের পরিবারের সদস্যদের মনে একটি গভীর সন্দেহ দানা বাঁধতে শুরু করে। ডক্টর মারে কি সত্যি এই হত্যাকাণ্ডের একমাত্র পরিকল্পনাকারী ছিলেন, নাকি তিনি কেবল এই বিশাল ষড়যন্ত্রের বলির পাঠা ছিলেন? অপরাধ তদন্তের একটি মৌলিক প্রশ্ন হলো, যে কোনো অপরাধের ফলে সবচেয়ে বেশি লাভবান কে হয়? ডক্টর মারে জ্যাকসনকে হত্যা করে আর্থিকভাবে কোনোভাবেই লাভবান হননি, বরং তিনি তার নিজের ক্যারিয়ার এবং স্বাধীনতা হারিয়েছেন। জ্যাকসনের মৃত্যুর পর ডক্টর মারে তার প্রতিশ্রুত বেতনও পাননি। অন্যদিকে জ্যাকসনের মৃত্যুর সাথে সাথেই তার সেই $1 বিলিয়ন এটিভি ক্যাটালগ এবং মিউজিক সাম্রাজ্যের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে কর্পোরেট গডফাদারদের হাতে চলে যায়। মৃত্যুর মাত্র কয়েকদিনের মধ্যেই জ্যাকসনের মিউজিক বিক্রি জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। সোনি মিউজিক এবং অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলো জ্যাকসনের মৃত্যুর পর যে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছে তা জীবিত জ্যাকসনের কাছ থেকে কোনোভাবেই আদায় করা সম্ভব ছিল না। লস অ্যাঞ্জেলস পুলিশ যখন তদন্ত শুরু করে তখন তারা ক্যারোলো ড্রাইভের প্রাসাদের সিসিটিভি ক্যামেরাগুলোর ফুটেজ তলব করে, কিন্তু অত্যন্ত রহস্যজনকভাবে 25শে জুন সকালের সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের সিসিটিভি ফুটেজগুলো সম্পূর্ণভাবে গায়েব হয়ে যায়। কে বা কারা এই ফুটেজগুলো মুছে ফেলেছিল তার কোনো সদুত্তর পুলিশ কখনো পায়নি। এছাড়াও জ্যাকসনের ব্যক্তিগত ডায়েরি এবং কিছু অত্যন্ত গোপনীয় ব্যবসায়িক নথিপত্র তার মৃত্যুর দিনই বেডরুম থেকে নিখোঁজ হয়ে যায়। এই নিখোঁজ হওয়া নথিপত্রগুলোতে জ্যাকসনের আর্থিক সাম্রাজ্যের ভবিষ্যৎ পরিকল্পনা এবং কর্পোরেট শত্রুদের নাম লেখা ছিল বলে ধারণা করা হয়। ডক্টর মারের মতো একজন অদক্ষ এবং আতঙ্কিত চিকিৎসকের পক্ষে এত সুনিপুণভাবে সিসিটিভি ফুটেজ গায়েব করা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসায়িক নথিপত্র সরিয়ে ফেলা কোনোভাবেই সম্ভব ছিল না। এই কাজগুলো করতে প্রয়োজন ছিল এমন একটি পেশাদার এবং অদৃশ্য শক্তির, যারা আগে থেকেই প্রাসাদের ভেতরে অবস্থান করছিল। ডক্টর মারে কেবল একটি ঘুঁটি ছিলেন, যাকে ব্যবহার করে মূল কাজটি নিখুঁতভাবে সম্পন্ন করা হয়েছিল। যখন বিচারক ডক্টর মারেকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন, তখন পর্দার আড়ালে থাকা আসল অপরাধীরা নিশ্চিন্তে শ্বাস ফেলছিল, কারণ তারা খুব ভালোভাবে জানত যে এই মৃত্যুর মাধ্যমে তারা অনেক কিছুই অর্জন করে ফেলেছে। অধ্যায় 10, শেষ অধ্যায়, ধামাচাপা পড়া সত্য এবং জ্যাকসনের উত্তরাধিকার। ফৌজদারি তদন্তের ইতিহাসে একটি অমোঘ নিয়ম রয়েছে। কোনো অস্বাভাবিক মৃত্যুর পর টাকার প্রবাহ বা মানি ট্রেইল অনুসরণ করলে প্রকৃত সত্যের দেখা পাওয়া যায়। ফোর্বস ম্যাগাজিনের আর্থিক বিশ্লেষকদের মতে কর্পোরেট জগতে একজন মৃত শিল্পী অনেক সময় জীবিত শিল্পীর চেয়ে বহুগুণ বেশি লাভজনক সম্পদে পরিণত হন।
2009 সালের 25শে জুন লস অ্যাঞ্জেলেসের সেই সুবিশাল প্রাসাদে মাইকেল জ্যাকসনের হৃদস্পন্দন চিরতরে থেমে যাওয়ার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই এই নির্মম কর্পোরেট সত্যটি বাস্তব রূপ লাভ করতে শুরু করে। মৃত্যুর মাত্র 24 ঘন্টার মধ্যে বিশ্বজুড়ে জ্যাকসনের গানের বিক্রি এক অভাবনীয় জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। আইটিউনস এবং অ্যামাজনের মতো ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে তার সমস্ত অ্যালবাম বিক্রির পূর্বের সকল রেকর্ড মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার করে ফেলে। জ্যাক ওমেলি গ্রিনবার্গের লেখা মাইকেল জ্যাকসন আইএনসি বইয়ের সুনির্দিষ্ট তথ্য অনুসারে মৃত্যুর পর প্রথম 5 বছরে জ্যাকসনের এস্টেট বা সম্পত্তি ব্যবস্থাপনা কমিটি প্রায় $100 কোটি বেশি বিপুল পরিমাণ অর্থ আয় করে, যা জ্যাকসনের জীবিত অবস্থায় তার স্বাভাবিক উপার্জনের চেয়ে অনেক বেশি ছিল। কিন্তু এই বিপুল পরিমাণ অর্থ উপার্জনের মূল আর্থিক নিয়ন্ত্রণ আর জ্যাকসনের পরিবারের হাতে কোনোভাবেই সংরক্ষিত ছিল না। এটি চলে গিয়েছিল সম্পূর্ণ অন্য একটি ক্ষমতাশালী গোষ্ঠীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণের অধীনে। জ্যাকসনের মৃত্যুর পর লস অ্যাঞ্জেলেসের প্রবেট আদালতে একটি চরম বিতর্কিত এবং রহস্যময় উইলের বা মৃত্যু দলিলের সরকারিভাবে উন্মোচন করা হয়। 2002 সালে স্বাক্ষরিত এই উইল অনুযায়ী জ্যাকসনের সমস্ত সম্পত্তির চূড়ান্ত নিয়ন্ত্রক এবং এক্সিকিউটর হিসেবে নিয়োগ পান আইনজীবী জন ব্রাঙ্কা এবং মিউজিক এক্সিকিউটিভ জন ম্যাকলেইন। জ্যাকসনের মা ক্যাথরিন জ্যাকসন এবং তার ভাই বোনেরা বিচারিক আদালতে এই উইলের সম্পূর্ণ বৈধতা নিয়ে অত্যন্ত তীব্র এবং সরাসরি চ্যালেঞ্জ উত্থাপন করেন। পরিবারের সদস্যদের সুস্পষ্ট দাবি ছিল যে সুনির্দিষ্ট তারিখে উইলটি লস অ্যাঞ্জেলেসে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে বলে নথিপত্র দেখানো হয়েছে, সেই নির্দিষ্ট দিনে মাইকেল জ্যাকসন লস অ্যাঞ্জেলেসে উপস্থিত ছিলেন না। তিনি ছিলেন নিউ ইয়র্কে আল শার্পটনের একটি প্রকাশ্য অনুষ্ঠানে। কিন্তু বিচারক এই গুরুতর অভিযোগগুলো ন্যূনতম আমলে না নিয়ে উইলটিকে সম্পূর্ণ আইনিভাবে বৈধ বলে চূড়ান্ত রায় ঘোষণা করেন। এর ফলে জ্যাকসনের সেই মহামূল্যবান $1 বিলিয়ন সুবিশাল সাম্রাজ্যের সম্পূর্ণ আইনি এবং কাঠামোগত নিয়ন্ত্রণ সরাসরি ব্রাঙ্কা এবং ম্যাকলেইনের হাতের মুঠোয় চলে যায়। জ্যাকসনের সন্তানরা আইনিভাবে সম্পত্তির উত্তরাধিকারী হলেও সমস্ত ব্যবসায়িক এবং চূড়ান্ত আর্থিক সিদ্ধান্ত নেওয়ার নিরঙ্কুশ ক্ষমতা কেবল এই 2 এক্সিকিউটরের হাতেই চিরস্থায়ীভাবে ন্যস্ত থাকে। এই ভয়ঙ্কর আইনি পালাবদলের সবচেয়ে বড় এবং চূড়ান্ত পরিণতি ভোগ করতে হয় সেই ঐতিহাসিক সোনি এটিভি মিউজিক পাবলিশিং ক্যাটালগকে, যার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য জ্যাকসন তার সারা জীবন কর্পোরেট জায়ান্টদের বিরুদ্ধে এক মরণপণ যুদ্ধ করে এসেছিলেন। জ্যাকসন সবসময় আন্তরিকভাবে চেয়েছিলেন এই বিশাল ক্যাটালগটি তার সন্তানদের ভবিষ্যতের জন্য একটি অত্যন্ত মজবুত এবং স্থায়ী অর্থনৈতিক ভিত্তি হিসেবে কাজ করবে। কিন্তু 2016 সালের মার্চ মাসে একটি চূড়ান্ত কর্পোরেট চুক্তির মাধ্যমে মাইকেল জ্যাকসনের এই দীর্ঘদিনের লালিত স্বপ্নের চিরতরে মৃত্যু ঘটে। জ্যাকসন এস্টেটের ক্ষমতাধর এক্সিকিউটররা সোনি কর্পোরেশনের কাছে $75 কোটি বিপুল অর্থের বিনিময়ে জ্যাকসনের মালিকানাধীন এই ক্যাটালগের বাকি অর্ধেক শেয়ার সম্পূর্ণভাবে বিক্রি করে দেন। এই একটি মাত্র চুক্তির মাধ্যমে সোনি মিউজিক জ্যাকসনের সেই $1 বিলিয়ন সাম্রাজ্যের নিরঙ্কুশ এবং একক নিয়ন্ত্রণ লাভ করে। ঠিক যে একক নিয়ন্ত্রণের জন্য তারা 1985 সাল থেকে দীর্ঘ বছর ধরে অত্যন্ত ধৈর্যের সাথে অপেক্ষা করছিল। জ্যাকসন যে অত্যন্ত ক্ষমতাশালী কর্পোরেট সিস্টেমের একচেটি আধিপত্যের বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহ করেছিলেন এবং নিজের জীবন বিপন্ন করেছিলেন, সেই একই শক্তিশালী সিস্টেম তার মৃত্যুর পর অত্যন্ত সুকৌশলে তার সেই অমূল্য সম্পদটি চিরতরে নিজেদের পকেটে পুরে নেয়। এই দীর্ঘ এবং অত্যন্ত জটিল ইতিহাস গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় জ্যাকসনের মৃত্যু কোনোভাবেই কোনো সাধারণ চিকিৎসা অবহেলা ছিল না। এটি ছিল অন্ধ কর্পোরেট লোভ, সুপরিকল্পিত মিডিয়া প্রোপাগান্ডা এবং 15 বছরের রাষ্ট্রীয় নজরদারির এক চরম, ভয়ঙ্কর এবং সম্মিলিত চূড়ান্ত ফলাফল। আজ পর্যন্ত লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ বা মার্কিন গোয়েন্দা সংস্থা FBI সেই 25শে জুন সকালের নিখোঁজ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজের কোনো হদিস বের করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ডক্টর কনরাড মারে তার শাস্তি ভোগ করে কারাগার থেকে মুক্তি পেয়েছেন, কিন্তু সেই প্রাসাদের ভেতরে থাকা প্রকৃত এবং অদৃশ্য শক্তিদের পরিচয় আজও সারা বিশ্বের কাছে সম্পূর্ণ রহস্যাবৃত রয়ে গেছে। জ্যাকসনের ব্যক্তিগত ডায়েরিতে সুস্পষ্টভাবে লেখা সেই কর্পোরেট শত্রুদের নির্দিষ্ট নামগুলো কখনোই পৃথিবীর আলোর মুখ দেখেনি। বিশ্ববাসী কেবল একটি সাজানো আইনি নাটকের সমাপ্তি অত্যন্ত নিরুপায় হয়ে দেখেছে, কিন্তু পর্দার পেছনের আসল এবং ক্ষমতাবান নির্দেশকরা চিরকাল আইনি ধরাছোঁয়ার সম্পূর্ণ বাইরেই সুরক্ষিত থেকে গেছেন। জ্যাকসনের রেখে যাওয়া
বিশাল উত্তরাধিকার এখন কেবল একটি সাধারণ কর্পোরেট ব্যালেন্স শিট বা বার্ষিক লাভ ক্ষতির নিষ্প্রাণ হিসেবে পরিণত হয়েছে। কিন্তু এই অসীম এবং বিশাল অর্থনৈতিক সাম্রাজ্যের নিচে অনন্তকালের জন্য চাপা পড়ে আছে একটি ভয়ঙ্কর অনুদ্ঘাটিত সত্য, যা হয়তো সাধারণ মানুষের পক্ষে কোনোদিনই সম্পূর্ণভাবে জানা সম্ভব হবে না। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি এই দীর্ঘ এবং শ্বাসরুদ্ধকর অডিও ডকুমেন্টারিটির একেবারে শেষ প্রান্তে। এতক্ষণ আপনারা শুনছিলেন মাইকেল জ্যাকসনের জীবনের সেই ধামাচাপা পড়া অন্ধকার ইতিহাস, কিভাবে একটি $1 বিলিয়ন মিউজিক ক্যাটালগ তাকে কর্পোরেট গডফাদারদের প্রধান শত্রুতে পরিণত করেছিল, কিভাবে রাষ্ট্রযন্ত্র এবং FBI তাকে 15 বছর ধরে নজরদারিতে রেখেছিল এবং কিভাবে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাকে মানসিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছিল। তার সমস্ত দালিলিক প্রমাণ আমরা এই সিরিজে তুলে ধরেছি। সবশেষে সেই রহস্যময় 25শে জুন এবং ডক্টর মারের ভয়ঙ্কর অবহেলা প্রমাণ করে যে এটি কেবল একটি মৃত্যু ছিল না, এটি ছিল একটি বিশাল আর্থিক সাম্রাজ্য দখলের নিখুঁত ছক। এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আপনাদের কি মনে হয় ডক্টর কনরাড মারে কি কেবলই এই বিশাল কর্পোরেট ষড়যন্ত্রের একটি বলির পাঠা ছিলেন, নাকি এই পুরো হত্যাকাণ্ডের ব্লুপ্রিন্ট আগে থেকেই সেই শ্যাডো এম্পায়ারের রুদ্ধদ্বার কক্ষে তৈরি করা হয়েছিল? নিচে কমেন্ট করে আপনাদের যৌক্তিক এবং তথ্যভিত্তিক মতামত আমাদের জানান। রাজনৈতিক ইতিহাস এবং থ্রিলারের এমন আরও অজানা এবং গবেষণামূলক অডিও ডকুমেন্টারি শুনতে বই কথা কয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। সত্যের এই কঠিন লড়াইয়ে আপনাদের সমর্থন আমাদের একমাত্র শক্তি। ভালো থাকবেন আর সব সময় যুক্তিবাদী থাকবেন। ধন্যবাদ।